কলেজের গেটে দাঁড়িয়ে আছে কৃষ্ণা। অন্যার একটা সাদা সালোয়ার কামিজ তার পরনে। অন্যার খুব সুন্দর করে তার চুল বেঁধে দিয়েছে, তাতে সিঁদুর রাঙানো সিটিও দেখা যাচ্ছে না। অন্যার সাথে হেঁটে ক্লাসে যাচ্ছিল, তখনই কিছু ছেলে মেয়ে তাদের পথ আটকায়। কৃষ্ণা বেশ ভয় পেয়ে যায়। এই পরিস্থিতিগুলো তার জন্য নতুন। গ্রামের কলেজে এসব কিছুই তার সাথে হয়নি। ভয়ে অন্যার হাতটা চেপে ধরে সে। অন্যা ধীর কণ্ঠে বলে, এরা আমাদের অনার্সের ভাইয়া আপুরা। তুই নতুন তো, তাই ওকে আটকাছে। ভয় পাস না। আমাকে বকবে? আরে না, নামটাম জিজ্ঞেস করবে। তখন একটা ছেলে বলে ওঠে, এত ফিসফিসানি কি আছে? এদিকে তাকাও। অন্যা এই নতুন মেয়েকে রে? ভাই, ও আমার দুঃসম্পর্কে মাসতুতো বোন। গ্রাম থেকেই কলেজে ভর্তি হয়েছে। অন্যা স্বতঃস্ফূর্তভাবে কথাটা বলে। অন্যাকে দেখে কৃষ্ণা একটু সাহস পায়। তার দিকে ছেলে মেয়েগুলো বিদ্রুপের চোখে তাকিয়ে আছে। হঠাৎ একটা মেয়ে প্রশ্ন ছুড়ে দেয়, নাম কি তোমার? কৃষ্ণাবতী সাহা। কৃষ্ণাবতী সাহা মনে হচ্ছে কোনো উপন্যাসের ক্যারেক্টার উঠে এসেছে। ছোট কোনো নাম নেই? নিজের নামের এমন ব্যঙ্গাত্মক উক্তি শুনে খানিকটা রাগ হলো কৃষ্ণার। যতই হোক, তার বাবা এই নামটা রেখেছিল। এই নাম নিয়ে কোনো ব্যঙ্গ একেবারে সহ্য হলো না তার। খানিকটা শক্ত কণ্ঠে নির্ভীকভাবে সে বলে, কারণ নাম নিয়ে ফাজলামি করাটা হয়তো আপনাদের মতো শিক্ষিত মানুষের মানায় না। আমার বাবা নামটা রেখেছে, সেটা নিয়ে ফাজলামি করবেন না দয়া করে। কৃষ্ণার দৃষ্টি স্থির, কণ্ঠে জড়তা নেই। উদ্যম কণ্ঠে কথাটা বলে সে। উপস্থিত সিনিয়ররা খানিকটা হলেই হতবাক হয়ে যায়। আজ অব্দি এভাবে কেউই তাদের সাথে কথা বলেনি। একটা ছেলের অবশ্য বেশ অপমানিত বোধ হলো। জুনিয়রের চোখে কোনো ভয়ের ছাপ দেখতে না পেরে তাদের সিনিয়রত্বের উপর যেন হানি এসেছে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমাদের মুখের উপর কথা বলার বেশ সাহস আছে দেখছি তোমার। জানো আমরা কে? সিনিয়র তোমার। সিনিয়রদের সাথে সম্মানের সাথে কথা বলতে হয়। জানি আপনারা আমার গুরুজন, তবে একটা কথা না বলে পারছি না। আপনাদের আচরণ দেখে আমি সন্দিহান আপনাদের থেকে আমি নতুন কিছু আদৌ শিখতে পারবো। কৃষ্ণা অবজা, এরা সিনিয়র, কেন এদের থেকে পাঙ্গা নিচ্ছিস? কৃষ্ণার কথা শুনে অন্যার মাথায় হাত। এই র্যাগিং করা সিনিয়ররা সব পলিটিক্সের সাথে জড়িত। এদের সাথে পাঙ্গা নেওয়া অর্থাৎ নিজের পায়েই কুড়াল দেওয়া। খুব চেষ্টা করে কৃষ্ণাকে থামানোর, কিন্তু কৃষ্ণা তো কৃষ্ণা, সে কি কারোর বারণ শোনে? আমি তো ভুল কিছুই বলিনি অন্যা, কেন অবজাব? ছেলেটা কৃষ্ণার নির্ভীক কথাটা শুনে তার দিকে এগিয়ে আসে। ছেলেটার এগিয়ে আসার ভঙ্গিমায় কৃষ্ণার একটু নড়ে চড়ে ওঠে। হঠাৎ একটা মৃদু ভারী কণ্ঠ কানে ভেসে আসে কৃষ্ণার, এখানে কি হচ্ছে? ডানে তাকাতেই দেখে সাদা শার্ট, গাঢ় নেভি ব্লু প্যান্ট পরিহিত একজন শ্যাম বর্ণের পুরুষ দাঁড়িয়ে আছে। চুলগুলো বেশ কায়দা করে কপালে ফেলিয়ে রেখেছে। চোখে রিমলেস চশমা, লম্বা, মাস্টারমশাইয়ের থেকে খানিকটা বেশি তীক্ষ্ণ দৃষ্টিতে কৃষ্ণাকে দেখছে সে। ছেলেটার আগমনে উপস্থিত সিনিয়রগুলো বেশ ভয়ে সিটিয়ে গেল। ছেলেটা কৃষ্ণা এবং সিনিয়র ছেলে মেয়েদের মাঝে বরাবর দাঁড়ালো। ঠান্ডা কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? কিছু না অর্জুনদা, আসলে নতুন তো পরিচিত হচ্ছিলাম। তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারকে র্যাগিংয়ের পারমিশন দেওয়া হয়েছে, সেটাও যাতে মজার ছলেই হয়, কোনো ভয় ভীতি তৈরি করতে মানা করা হয়েছে। তোমরা তো দেখছি ইন্টারদেরও র্যাগিংয়ে নেমে গেছো। সরি দা, আর হবে না, মনে থাকে যেন। এবার ছেলেটা কৃষ্ণার দিকে তাকায়। অন্যা একটু সাহস নিয়ে বলে, আসলে অর্জুনদা, কৃষ্ণার নাম নিয়ে কেউ ফাজলামি করুক তার সেটা পছন্দ নয়, এমনিতেও বেয়াদব নয়। অর্জুন নামের ছেলেটা সূক্ষ্ম দৃষ্টিতে কৃষ্ণাকে কিছুক্ষণ অবলোকন করে। টানা টানা চোখ, স্নিগ্ধ মায়াবী মুখখানি,
মাজা অবধি লম্বা বেনুনি, ঠিক যেন কোনো দুর্গা প্রতিমা। মাথা থেকে পা অবধি দেখে মৃদু স্বরে কৃষ্ণাকে বলল, ক্লাসে দেরি হচ্ছে, ক্লাসে যাও। অর্জুনের কাছ থেকে সম্মতি পেয়ে অন্যার জন্য হাফ ছেড়ে বাঁচল। কৃষ্ণা মাথা কাত করে ক্লাসের দিকে হাঁটা দিল। পিছন থেকে তখন অর্জুন কৃষ্ণাবতী বলে ডাক দিলে সে পিছনে ফিরে। অর্জুন তখন ঠোঁটে হাসি এঁকে বলে, নামটা সুন্দর। কৃষ্ণার মুখ থেকে কোনো কথা বেরোল না। সে আবার ফিরে অন্যার সাথে হাঁটা শুরু করলো। অর্জুন তখনও কৃষ্ণার যাবার পথে এক মনে তাকিয়েছিল। যতদূর কৃষ্ণাকে দেখা যায়, কৃষ্ণার সাদা ওড়নাটা যখন মিলিয়ে গেল, তখন একটা ছেলে বলে উঠল, অর্জুন দা, আবহাওয়া তো ভালো ঠেকছে না, বিপদ সংকেত দেখা যাচ্ছে যে। 24 বছরের জীবনে এই প্রথম বিপদ সংকেতের আভাস পেলাম। খবরদার, যদি কেউ এই সাগরে নৌকা বাইতে যাস, এই নিশার সাগরে শুধু আমি ডুব দেব বলে দিচ্ছি। অর্জুনের উত্তর শুনে উপস্থিত সবাই হেসে ওঠে। অর্জুনের ঠোঁটে অন্যরকম হাসি, গুনগুন করে গান ধরে সে, প্রেমের জোয়ারে ভাসাবে দোয়ারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। হঠাৎ করে কৃষ্ণের হাতে অন্না চিমটি কাটে। কৃষ্ণা উহ করে উঠতেই বেশি তেজি স্বরে বলল সে, কি দরকার ছিল এত দাপট দেখানোর? আমি কি কিছু ভুল বলেছি? আমার নাম নিয়ে কি বিদ্রুপটাই না করছিল তারা? আরে ভাই সিনিয়র, এদের সাথে লাগতে হয় না। তোর জন্য আমার দিকেও তারা ক্ষিপ্ত দৃষ্টি দিল। ওহ, কৃষ্ণার অনুতাপ হতে লাগলো। এভাবে তর্ক না করলেও হয়তো হতো। মাস্টারমশাই দেখলে হয়তো ভাববে সে বেয়াদব। কিন্তু তখন হুট করে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। কৃষ্ণার নিবু মুখটা দেখে অন্না একটু নরম স্বরে বলল, ঠিক আছে, আর পেঁচার মতো মুখ বানাস নে। অর্জুন দা এসে তো বাঁচিয়েই দিলেন। আচ্ছা, এই অর্জুন দাটাকে? উনি আমাদের কলেজের মাস্টার্সের স্টুডেন্ট, পলিটিক্যাল নেতাদের একজন। এই কলেজের সবাই তাকে ভয় পায়, কেউ উচ্চবাচ্য করতে পারে না তার উপর। শুধু একটা মানুষকে অর্জুন দা ভয় পায়, তা হলো তোমার মাস্টার মশাই। আর এক কথায় বলতে গেলে সব হিন্দু জুনিয়রদের ক্রাশ। একটা মানুষ এত সুন্দর হবার সাথে সাথে এত গুণবান, এটার জন্য ভাবাই যায় না। তুই তো দেখছি তার প্রশংসায় পঞ্চমুখ। মানুষটাই এমন। তুই ক্রাশ খাসনি? ক্রাশ আবার কি? খাই কিভাবে তা? বাদ দে বোন, চল ক্লাসেই যাই। অন্যার কথা শুনে খিলখিল করে হেসে ওঠে কৃষ্ণা। মেয়েটার হাসিতেও যেন অন্যরকম মাদকতা আছে। দূর থেকে কেউ মুগ্ধ হয়ে সেই হাসি দেখতে ব্যস্ত। নিজের রুমে এসে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে দেবব্রত। গোটা 1.5 মাস পর এসেছে কলেজে সে। বেশ কাজ জমে গেছে তার। আজ 3টে এক্সট্রা ক্লাসও নিতে হয়েছে তাকে। খুব ক্লান্ত লাগছে। দুপুর গনিয়ে বিকেল হতে চলল, এখনো 2টো দানাও পেটে পড়েনি তার। হঠাৎ টেবিলে কিছু রাখার শব্দ পেলে মাথা তুলে তাকায় দেবব্রত। তার সামনে হলুদ শাড়ি পরিয়ে তার সৌদামিনী দাঁড়িয়েছে। মায়াবন বিহারিণী শব্দটা যেন তার জন্যই প্রযোজ্য। কি দারুণ লাগছে মেয়েটাকে। শ্যামলে বরণে হলুদ রঙাটা যেন মিশে যাচ্ছে। কুকড়া চুলগুলো ছেড়ে দিয়েছে সে। সেদিনের দামিনী আর আজকের দামিনী যেন রাত আর দিনই পার্থক্য। হঠাৎ হৃদয় হু হু করে ওঠে দেবব্রতের। আলতো করে ছুঁয়ে দিতে পারছে না সে তার রায়কে। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, হঠাৎ আমার প্রাণে আসা, তোর জন্য খাবার নিয়ে এসেছি। খাওয়া তো হয়নি নিশ্চয়ই? তুই জানলি কি করে? যে কাজ পাগল ছেলে তুই, এটা জানতে বিবিসি চ্যানেলের প্রয়োজন হয় না। তোর পছন্দের পোস্ত নিয়ে ইলিশ রেঁধেছি। আজ যেন দামিনীকে 1.5 মাস আগের দামিনী লাগছে, যে তার পছন্দ অপছন্দের খুঁটিনাটি জানে। কিন্তু সে তো 1.5 মাস আগের দেব হতে পারছে না। তার যে কাঁধে তার বাবার দেনা রয়েছে। মলিন হাসি এসে বলে, আমার পছন্দের খেয়াল এখনো রাখছিস তুই? আর মায়ের জড়াস না দামিনী। আমি যে তখন অতই সাগরে পড়ে যাব। প্রেমিকা নয়, বন্ধু হিসেবে তো এটুকু করাই যায়। দেখ, এখন দুঃখ বিলাস করতে আসিনি। আমারও কিন্তু খাওয়া হয়নি। বলেই প্লেট বের করতে লাগলো সৌদামিনী। দেবব্রত ফাইলটা বন্ধ করে সৌদামিনীর কাছে গেল।
মেয়েটা স্বাভাবিক হতে চাইছে। থাক না সে তার মতো, পুরনো কাসন্দি ঘেটে কি লাভ? কি হলো, কি দেখছিস? কিছু না, চল খেয়ে নি। সৌদামিনী নিপুণভাবে দেবব্রতকে খাবার বেড়ে দিল। খেতে খেতে দেবব্রত বলে উঠল, দিহান বলছিল তুই নাকি বিদেশ চলে যাচ্ছিস। ভেবেছিলাম চলে যাব, দম বন্ধ লাগছিল। হুট করে মনে হলো পালিয়ে যাবার মানেই হয় না, দেখি না হাওয়ার সাথে টিকে থাকতে। সৌদামিনীর কথা শুনে মনটা খারাপ হয়ে যায় দেবব্রতের। দেবব্রতের মলিন মুখটা দেখে স্মিত হাসি দিয়ে বলে ওঠে দামিনী, হয়েছে, আর মুখ কালো করতে হবে না, আমি ঠিক মানিয়ে নিয়েছি। রান্নাটা কেমন হয়েছে সেটা বল, আমাকে পুরস্কার হিসেবে কি দিবি তাই বল। কেন? বারে কি কষ্ট করে গিলতে হচ্ছে জানিস? ভয় হচ্ছে পেট না খারাপ হয়। দেবব্রতের কথাগুলো শুনে মুখ ফুলিয়ে তার হাতের প্লেটটা কেড়ে নেয় দামিনী। খেতে হবে না তোর। না না, মজা করছিলাম, দে দে। ক্ষুধা লেগে রে। দুজনের খুনসুটির যেন অন্ত নেই। তখন চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।